তীব্র রাগে আরশাদ সজোরে একটা ঘুষি মারল দেওয়ালে। হাত ফেটে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। সেদিকে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দু কেবলই অরা। চোখের সামনে কেবল তারই মুখটা দেখতে পাচ্ছে সে। না জানি কোন অবস্থায় আছে ওরা। এই সাপের নামে ছেলেটা কি তাকে টর্চার করছে, আবার কি কষ্ট হচ্ছে? একরাশ উদ্বেগ নিয়ে আরশাদ আবারও ঘুষি মারল দেওয়ালে। সাদা দেওয়ালে রক্তে লালে রঙিন হয়ে উঠল। আবারও দ্বিগুণ বেগে আরশাদের হাত বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ব্যথায় যন্ত্রণায় টনটন করছে হাতটা। তবু আরশাদের ব্যথা নিবারণের কোনো প্রকার চেষ্টা করল না। এর থেকেও না জানি কতটা প্রখর যন্ত্রণা সহ্য করছে ওরা। এই পৃথিবীটাকে আর সহ্য হচ্ছে না। প্যারালাল ইউনিভার্স বলে যদি সত্যি কিছু থাকে, তবে ছুটে চলে যেত ইচ্ছা করছে ভিন্ন একটা দুনিয়ার। এমন একটা পৃথিবীতে যেখানে আর কেউ থাকবে না, কেবল থাকবে আরশাদ এবং ওরা। তারা হাতে হাত রেখে ঘুরে বেড়াবে অনিন্দ সুন্দর প্রকৃতির মাঝে। প্রাকৃতিক এক একটা নিদর্শন দেখে ওরা একটু পরপর চমকে উঠবে, আর তার বিষমে মাখা মুখটা দেখে বারবার মুগ্ধ হবে আরশাদ। সেই পৃথিবীতে প্রতিদিনই আকাশটা ঝলমল করবে পূর্ণিমার চাঁদের আলোয়। প্রতি রাতে দুজনে জ্যোৎস্না বিলাস করবে। ওরা উচ্ছ্বাসিত হয়ে নিজেকে এক একটা সিক্রেট জমা করে আরশাদের মনের বাক্সে। আনমনে আরশাদের চোখ গেল অর্ডার দেওয়া জন্মদিনের উপহারের দিকে, জার অফ সিক্রেটস। আমি যখন আপনার আশেপাশে থাকবো না, কিন্তু আপনার খুব সিক্রেট শুনতে ইচ্ছে হবে, শুধু তখনই এখান থেকে একটা চিরকুট নিয়ে পড়বেন, এর আগে না। অরার কথাগুলো যেন স্পষ্ট নিজের কানে শুনতে পারছে আরশাদ। অরা কথা অনুযায়ী এখনো একটা চিরকুটও খুলে দেখেনি আরশাদ। কখনো প্রয়োজন পড়েনি বলেই হয়তো দেখেনি। সিক্রেট শুনতে ইচ্ছে হলে তো যখন তখন অরার কাছে থেকেই শোনা যেত। আজ তো আর সে উপায় নেই। খুব ইচ্ছে হচ্ছে আজ অরার নতুন আরেকটা সিক্রেটকে আপন করে নিতে। আরশাদ কোনোদিনও ভাবতেও পারেনি এমন একটা পরিস্থিতিতে প্রথম চিরকুটটা খুলবে সে। যার খুলে একটা ভাঁজ করা চিরকুট হাতে নিল আরশাদ। শান্ত ভঙ্গিতে চিরকুটের ভাঁজ খুলতেই রীতিমতো হকচকিয়ে গেল সে। ওরা গোটা গোটা মুক্তার মতো হাতে লেখাই লিখেছে, আমি আপনাকে ভালোবাসি। বিস্ময়ে চূড়ায় পৌঁছে গেল আরশাদ। দ্রুত হাতে আরেকটা চিরকুট খুলো। সেখানেও ঠিক একই কথা লেখা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এক একে সবগুলো চিরকুট খুলে ফেল আরশাদ। অসংখ্যবার এই একই কথা লিখে গেছে ওরা। তার মানে ওরাও ঠিক তার মতো করেই ভালোবাসে তাকে। এমনকি আরশাদের আগেই ভালোবাসার প্রকাশটা করেছিল সেই। নুনজল টলমলো করছে আরশাদের চোখ দুটোতে। গড়িয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই চোখ দুটো বুঝে তাদের আটকে দিল আরশাদ। না, ভেঙে পড়া যাবে না। ওরা তাকে যেমন ভালোবাসে তেমনই নির্ঘাত ভরসা করে। ওরার ভরসা কিছুতেই ভাঙতে পারে না আরশাদ। তাকে যে কোনো মূল্যই হোক খুঁজে বের করতে হবে ওরাকে। এই মেয়েটাই তো তার অন্ধকার জীবনটাকে আলোকিত করেছে। গহীন অরণ্যে অভিযান চালাচ্ছে পুলিশ। পুরো জঙ্গলটা ঘিরে রেখেছে তারা। সবটাই করা হচ্ছে অনুমানের ভিত্তিতে। ওরা আদৌ এই জঙ্গলে আছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সিসিটিভি ফুটেজ অনুযায়ী মূল রাস্তায় মাইক্রোবাসটা এসে থামে। তারপর সাবের ওরাকে একটা অটোরিকশায় তুলে নেয়। সিসিটিভি ফুটেজে অটোরিকশা ট্র্যাক করে সম্ভব হয়নি, কারণ সে অটোরিকশার পেছনে নেই কোনো নম্বর প্লেট। আর এই এলাকায় সব অটোরিকশা একই রকম দেখতে। তবে পুলিশের ধারণা এই জঙ্গলের কোথাও ওরাকে লুকিয়ে রেখেছে সাবের। কিছুটা দূরে নিজের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেটের লম্বা একটা টান দিল আরশাদ। পুলিশ ওরাকে খুঁজতে এতদূর পর্যন্ত চলে এসেছে, অথচ সে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে তা তো হতে পারে না। যদিও জঙ্গল সব একই রকম দেখতে, তবু কেন জানি আরশাদের বারবার মনে হচ্ছে এই জঙ্গলটাই সে এর আগেও এসেছে। টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে পুলিশের এই অভিযান। নওশীন তা দেখে যেন বাড়তি সজাগ হয়ে গেল। কথা ছিল আজ রাতের অন্ধকারেই সাবের ওরাকে নিয়ে বর্ডার পার হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে রাত পর্যন্ত অপেক্ষা করাটা হবে নিতান্তই বোকামির কাজ। নওশীন হন্তদন্ত হয়ে ডায়াল করল সাবেরের নম্বরে। সাবের ফোন রিসিভ করতেই নওশীন ব্যস্ত গলায় বলল, সাবের, তোমাদের এক্ষুনি বের হতে হবে।
সাবের অবাক হয়ে বলল। এখন এখন তো কেবল বিকেল। নওশিন দাঁতের দাঁত চেপে বলল। পুলিশ তোমাদের খুব কাছাকাছি চলে এসেছে। একবার ধরা পড়ে গেলে কি হবে বুঝতেই পারছো। স্বাদ ওই মেয়েটাকে তো পেয়ে যাবে, সাথে সাথে তোমাকেও জেলে যেতে হবে। সাবের ভয়ত গলায় বলল। আমাকে জেলে যেতে হবে কেন? এসব প্ল্যান তো আপনার। নওশিন বাঁকা হাসি হেসে বলল। পুলিশ তোমার কথা বিশ্বাস করবে কেন? সাবের ভয়ে থতমত খেয়ে গেল। আসলেই তো, পুলিশের কাছে ধরা পড়ে গেলে পুলিশ কি বিশ্বাস করবে এত সব প্ল্যানের পেছনে রয়েছে নওশিন? নওশিন বলল। এত চিন্তা করে লাভ নেই সাবের, পুলিশ তোমাদের ধরতে পারবে না, তার আগে তোমরা বহু দূর পৌঁছে যাবে। সাবের কথাগুলো বলছিল ওরা ঠিক সামনে বসে। সাবের মোবাইলটা এখন লাউড স্পিকারে না রাখলেও পাশ দেখা মানুষটা অপর প্রান্তের কথা শুনতে পারে। ওরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তাহলে নওশিন সাবেরকে দিয়ে এই জঘন্য কাজটা করেছে, কিন্তু কেন? কোন উদ্দেশ্যে? নওশিন কি চাচ্ছে আরশাদের জীবন থেকে ওরাকে সরিয়ে দিতে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওরার মস্তিষ্কে। প্রশ্নগুলো উত্তর কি আদৌ সে কোনোদিন পাবে? সাবে যদি আজ সত্যি সত্যি ওরাকে আরশাদের থেকে বহু দূরে নিয়ে যায়, ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। ওরা স্পষ্ট শুনেছে নওশিন বলেছে পুলিশ নাকি কাছাকাছি আছে। বেশি দেরি করলে সাবে ধরা পড়ে যাবে তাদের হাতে। তাহলে দেরিটাই করাতে হবে, যতটা সম্ভব সময় নষ্ট করতে হবে, যাতে সাবে কিছুতেই তাকে বেশি দূরে না নিয়ে যেতে পারে। তার আগে যাতে পুলিশ পৌঁছে যায়। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূরে কোথাও থেকে বজ্রপাতের শব্দ ভেসে আসছে। ঝুম বৃষ্টি নামার আশঙ্কা, তবু নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ফলস্বরূপ একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে পেল তারা। বাড়িতে কোনো জনমানব নেই, তবে মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে আছে কতগুলো জিনিস। একটা কাঠের চেয়ারে নিচে ক্লোরোফর্মের বোতল, দড়ি, কাপড়ের টুকরো, কস্টেপ। এগুলো দেখে পুলিশের বোঝা বাকি রইল না। এখানে কাউকে বেঁধে রাখা হয়েছিল। মূলত এই বাড়িতেই সাপে সর্বপ্রথম এনেছিল ওরাকে। পরবর্তীতে নওশিনের নির্দেশনায় লোকেশন শিফট করে সে। নওশিনের অভিজ্ঞ মস্তিষ্ক সম্ভবত আজ করতে পেরেছিল পুলিশ এই জায়গাটা ঠিকই খুঁজে পাবে। চেয়ারের নিচে পড়ে থাকা জিনিসগুলোর দিকে চোখ আটকে আছে আরশেদের। ওরাকে এতটা কষ্ট দিয়েছে এই সাবের, কিংবা এখনো দিয়েছে? তীব্র রাগে লম্বা একটা শ্বাস নিল আরশাদ। এই সাবিরকে শুধু একবার হাতে পেলে তার অবস্থা নাজেহাল করে ছাড়বে সে। চেয়ার থেকে কিছুটা দূরে চকচকে একটা জিনিস নজর কেড়ে নিল আরশাদের। আরশাদ ধীর পায়ে অগ্রসর হলো সেটার দিকে। চকচক করছে ওরার আংটিটি। এতক্ষণ মনে সামান্য অনিশ্চয়তা থাকলো, এখন সেটা নেই। ওরাকেই এখানে কিডন্যাপ করে আনা হয়েছিল। মুঠোয় পড়ে নিল আংটিটা আরশাদ। সে কখনো হারাতে শেখেনি, আজও হারবে না। নিজের ভালোবাসার মানুষকে ঠিকই খুঁজে বের করবে সে। ঝুম বৃষ্টি নেমেছে। জঙ্গলে দুই মানুষ সমান গাছগুলো বাতাসের তীব্রতায় এপাশ থেকে ওপাশে হেলে পড়ছে। সেসবে তোয়াক্কা না করে আরশাদ বেরিয়ে এলো বাড়িটা থেকে। ভালো করে চোখ বোলাতে লাগলো আশপাশটাই। এই জায়গাটাকে কেন পরিচিত বলে মনে হচ্ছে? সে কি আগে কখনো এসেছে এখানে? মাঝারি সাইজের কুচকুচে কালো চামড়ার একটা ব্যাগ। চওড়া হাসি হেসে ব্যাগের চেন একটানে খুলে ফেল সাবের। ব্যাগটা বোঝাই হয়ে আছে টাকার বান্ডিলে। দুহাতে টাকার বান্ডিল তুলে আনলো সাবের। তার মুখের হাসি যেন বেড়ে চলেছে। এক এক করে দুটো বান্ডিলের গন্ধ শুকলো সে। নতুন টাকার গন্ধ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশাদ্রব্য। একবার শুকলে আজীবন এই গন্ধে নিজেকে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। সাবের ওরার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে বলল। কি ওরা? আমাকে খুব লোভী ভাবছো? ওরা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চুপ করে রইল। ওরা বলতে চাইল, তার উপায় নেই। তার মুখের উপর জড়ালো কস্টেপ। সাবের আবার হাসি গলায় বলল। আমি লোভী না সুইটহার্ট, তোমাকে পেয়েছি এটাই অনেক। টাকা পয়সা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। পরে ভেবে দেখলাম নতুন একটা জায়গায় যাচ্ছি, নতুন করে সংসার পাতবো, টাকা পয়সা তো লাগবেই, তাই নিলাম। ভালো করেছি না সুইটহার্ট? ঘৃণায় ওরার অন্তরাত্মা কেঁপে উঠছে। ঘৃণাটা সাপের উপর নয়, নওশিনের উপরে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে? একে তো ওরাকে কিডন্যাপ করানোর প্ল্যান করেছে, তার উপর আবার তাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবিরকে টাকাও দিয়েছে। সে কি ভেবেছে ওরা আরশাদের জীবন থেকে চলে গেলেই আরশাদ ভুলে তাকে আপন করে নেবে?
সাবেরের ব্যস্ত পায়ে এগিয়ে এসে বলল, এবার আমাদের বের হতে হবে, বুঝলে? ওরা তোমাকে বেঁধে রেখেছি বলে খুব কষ্ট হচ্ছে, তাই না? চিন্তা করো না, এই শেষ। জীবনে আর কোনোদিনও তোমাকে কষ্ট পেতে দেবো না আমি। কথাগুলো বলতে বলতেই সাবের অরার পায়ের বাঁধন খুলে ফেল। ওরা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, তড়িৎ গতিতে হাই হিল দিয়ে সজোরে সাবের এমন জায়গায় লাথি মারল যেখানে আঘাত পেলে পুরুষের পুরো দুনিয়া ঘুরে যায়। সাবের জ্বরের বেগে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়ল, ব্যথায় কাতরাতে কাতরাতে পড়ল। তোর এত বড় সাহস! একবার এখান থেকে চলে যাই, দেখিস তোর কি অবস্থা করি আমি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সাপের ঘরের বাইরে চলে গেল। ওরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, কিছুটা সময় এখানে নষ্ট হবে, এর ফাঁকে পুলিশও এগিয়ে আসবে তাদের কাছাকাছি। ওরা মনে মনে প্রার্থনা করছে সাপের যেন তার লক্ষ্যে সফল না হয়, কিছুতেই যেন তাকে নিয়ে দূরে কোথাও যেতে সক্ষম না হয়। নওশিনের কাছ থেকে আজ সকালে যে লোকটা টাকা নিয়ে এসেছে তার নাম হাসু মিয়া। হাসু মিয়া নওশিনের বাড়ির বিশ্বস্ত কেয়ারটেকার। এখান থেকে বর্ডার পর্যন্ত পৌঁছানো বড় ভেজালের কাজ। দু একবার নৌকা বদল করতে হবে, বাসে উঠে আবারও নৌকায় কিছু পথ যেতে হবে। এত সব ভেজালের কাজ সাবের একা পারবে না বলে হাসুকে পাঠিয়ে দিয়েছে নওশিন। সাবেরকে ব্যথায় কাতরাতে দেখে হাসু মুখ টিপে হাসছে। সাবের আহত গলায় বলল, আপনি হাসছেন হাসু ভাই? হাসু হাসতে হাসতেই বলল, হাসমু না? তুমি মেয়ে একটা মাইয়া মানুষের কাছে লাথি খাইলা, তাও আবার যে মাইয়ার হাত পা বান্ধা। সাবের গম্ভীর গলায় বলল, ওরা অন্য মেয়েদের মতো নয়, এই মেয়ে ডেঞ্জারাস। মাইয়া মানুষ মানে ডেঞ্জারাস? আমাকে নওশিন ম্যাডাম কম ডেঞ্জারাস নাকি? দেখলা না কেমনে স্বামীর 2 নাম্বার বউরে সরাই দিতেছে? সাবের চুপ করে রইল। হাসু কি যেন ভেবে হালকা গলায় বলল, তই পুরুষ মানুষ যখন ডেঞ্জারাস হয় তখন তার সামনে ডেঞ্জারাস মাইয়া মানুষ ফিকা ফিরা যায়। বুঝলাম না। আরশাদ স্যারের কথা বলতেছি আর কি। বাপ রে বাপ, কি রাগ তার! একবার রাইগা গেলে চোখ দিয়া মানুষকে শেষ কইরা দেয়। সাবের মনটা কিছুটা হলেও ভয় ঢুকে গেল, যদি সত্যি সত্যি আরশাদের হাতে ধরা পড়ে যায় সে। না না, এসব কি ভাবতেছে সে? ধরা পড়তে যাবে কেন? হাসু শুকনো গলায় বলল, তোমারে একটা বুদ্ধি দিব। কি বুদ্ধি? আমার বুদ্ধি মানতেই হইব এমন কোনো কথা নাই, তারপরও বুদ্ধিটা দিয়া রাখলাম। কি বুদ্ধি বলবেন তো? হাসু নিচু গলায় বলল, এখানে ঘাপটি মাইরা বইসা থাকো, বর্ডারের ধারের কাছে যাওয়ার চেষ্টা কইরো না। সাবের হতবাক হয়ে বলল, কি বলছেন এইসব? ঠিকই বলতেছি। এইখানে ধরা পড়লে বলতে পারবা নওশিন ম্যাডাম জোর কইরা তোমারে দিয়া কিডন্যাপ করাইছে। তোমার কোনো দোষ নাই, এইভাবে বাঁচলেও বাঁচতে পারো, তয় দূরে গিয়া ধরা পড়লে তুমি শেষ। কি যে বলেন হাসু ভাই, ধরা পড়বো কেন? টিভি কিছু তো দেখো না মিয়া, প্রায় 50 জন পুলিশ এই জঙ্গলে ঘুরঘুর করতেছে। সাবের ঢোক গিলে বলল, বলেন কি? তাহলে তো আমাদের এখনই বের হতে হবে। আমার বুদ্ধিটা শুনবা না তাহলে? সাবের জোর গলায় বলল, না হাসু ভাই, আমি জীবনের ঝুঁকি নিয়ে এই প্ল্যানে রাজি হয়েছি। ওরাকে পাবো বলে এত কষ্ট করে শেষমেশ ওকে অন্য কারো হতে আমি দেব না। নিশ্চুপ ভঙ্গিতে ড্রাইভ করছে আরশাদ, ডান হাতে স্টিয়ারিং হুইলে আর বাম হাতে জ্বলন্ত সিগারেট। এটা যে আজকে কততম সিগারেট তার হিসাব সে হারিয়ে ফেলেছে। চেতনা আর স্বাভাবিকভাবে কাজ করছে না, মস্তিষ্কে শুধুমাত্র একটাই লক্ষ্য ভর করেছে, ওরাকে খুঁজে পাবার লক্ষ্য। আরশাদের গাড়িকে অনুসরণ করেছে পুলিশের একটি জিপ। বাকি পুলিশ সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে জঙ্গলে। আরশাদের গাড়ির ড্রাইভিং সিটে চিন্তিত ভঙ্গিতে বসে আছে ওসি হানিফ। যদিও এই অভিযানে তার আসবার কোনো প্রয়োজন ছিল না, ডিআইজি সাহেব নিজেই এই কেসের উপর নজর রাখছেন বলে এসেছেন। উপর মহলের সুনজরে থাকতে কার না ভালো লাগে, তবে আরশাদের হাবভাব দেখে তার কাছে মোটো ভালো ঠেকছে না। সেই তখন থেকে মুখে কুলো পেটে ড্রাইভ করে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, একবারের জন্য বলছে না। ওসি সাহেব সাহস করে মুখ খুলেন। আরশাদ ভাই, আমরা কোথায় যাচ্ছি? আরশাদ প্রশ্নটার জবাব না দিয়েই বলল, একটা অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করতে বলুন, আপনাদের কাজ অনেকটা এগিয়ে থাকবে। ওসি সাহেব কিছু বুঝে না উঠে বলেন। অ্যারেস্ট ওয়ারেন্ট কার নামে? আরশাদ থমথমে গলায় বলল। নওশিন হক। হক চুকিয়ে গেলেন ওসি সাহেব।
নওশিন যে আরশাদের প্রাক্তন স্ত্রী এটা দেশের সকলেরই জানা। তবে আরশাদ কেন তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করতে বলেছে? এই কেসের সঙ্গে কি তার কোনো সম্পৃক্ততা রয়েছে? আরশাদ আবারও গম্ভীর গলায় বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন না আমার কোনো শত্রু আছে কিনা? এই হলো আমার শত্রু। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? আরশাদ জবাব না দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। শুরু থেকে এই জঙ্গলটা তার কাছে পরিচিত বলে মনে হচ্ছিল, কারণ এখানে সে আগেও একবার এসেছিল নওশিনের সঙ্গে। নওশিন ইন্টারনেটে বহু খোঁজাখুঁজি করে এই জঙ্গলে একটা পুরনো কাঠের বাড়ি সন্ধান পেয়েছিল। সে বেড়েছিল শেষবারের মতো তাদের একসঙ্গে বেড়াতে আসা। শুরু থেকেই আরশাদ নওশিনকে সন্দেহ করেছিল। সন্দেহটা এবার আরও পাকাপোক্ত হলো। আরশাদ নিশ্চিত ওই বাড়িতে গেলেই খুঁজে পাওয়া যাবে অরাকে। যত দ্রুত সম্ভব ড্রাইভ করে সেই বাড়িটা খুঁজে পাবার চেষ্টা করছে আরশাদ। পুলিশের অভিযানের কথা সারা দেশে ছড়িয়ে পড়েছে। নওশিন নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। সাবেরকে দিয়ে অরাকে সরিয়ে ফেলতে উদ্যত হয়েছে। নওশিনের সঙ্গে একটু বেশি ভালো মানুষই করে ফেলেছে আরশাদ। এতকাল তার সকল নোংরামির আড়ালে রেখেছিল যাতে সমাজের সম্মানের সঙ্গে বাঁচতে পারে নওশিন। তবে আর নয়, এবার আরশাদ সত্যি সত্যি নওশিনের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষে পরিণত হবে। একবার শুধু খুঁজে পাক অরাকে, নওশিনের জীবনটাই সে ছারখার করে দেবে। অরাকে টেনে হিসে বাড়ি থেকে বের করলো সাবের। ক্লোরোফর্মের অভাবে এবার আর অজ্ঞান করতে পারল না তাকে। আকাশ ফেটে বৃষ্টি গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। বৃষ্টিতে ভিজতে অরার চিরকালই ভালোবাসে। তবে আজ যেভাবে ভিজতে হচ্ছে সেটা তার মোটেও সহ্য হচ্ছে না। সাবের জোর করে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় পড়ে রেখেছে। ওরা বারবারই নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে তার শক্তির কাছে হেরে যাচ্ছে। ওরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়ছে না। সাবের তার হাত দুটো ধরে সর্বশক্তি প্রয়োগ করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে, তবে সাবের তার মুখে শক্ত করে গামছা বেঁধে রেখেছে। সাবেরের শক্তি প্রয়োগ করলেও ওরার সঙ্গে পেরে উঠছে না। টানটানি কারণে ওরা জামার পেছনের অংশ বেশ অনেকটা ছিঁড়ে গেল। তীব্র ভয়ে আঁকড়ে ধরল ওরাকে। এবার সে সত্যি চিরকালের মতো হারিয়ে যাবে। এই কাঠের বাড়ির ঠিক পেছনেই জঙ্গলাবৃত একটি নদী। নদী পার করে ওপারে গিয়ে খানিকক্ষণ হাঁটতে হবে। তারপর আরও একটি নদী পাওয়া যাবে। কোনো মতে টেনে হিসেবে অরাকে নদীর কাছে নিয়ে এলো সাবের। মেয়েটার হাত বাঁধা, মুখ বাঁধা, তবুও এত তেজ কোথা থেকে আসছে কে জানে। নৌকার কাছে এসে অরাকে ছুঁয়ের ভেতর ফেলে দিল সাবের। আশ্রে পড়ার কারণে আবার কপাল ফেটে রক্ত বেয়ে পড়তে লাগলো। ব্যথা তার কোনো তোয়াক্কা নেই। ভয়ে আর আতঙ্কে সে জমে পাথর হয়ে আছে। হাসুমিয়া নৌকে উঠতে উঠতে বলল, মাঝি ভাই জলদি চলো। মাঝি উদাস গলায় বলল। বারিশ থামলে যাই। হাসু ব্যস্ত গলায় বলল, আরে না না, আমাকে সময় নাই, তাড়াতাড়ি চলো। ওরা শুকনো গলা আরেকটু শুকিয়ে এলো। এরা তাহলে সত্যি তাকে নিয়ে চলে যাচ্ছে বহুদূর। সে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। আশাও এলো না শেষমেশ তাকে বাঁচাতে। ভালোবাসার মানুষটার উপর আস্থা রেখে তাহলে কি ভুল করলো ওরা? তার মাথার কিছুতেই কাজ করছে না। শুধুমাত্র মনে হচ্ছে সে কোনো পণ্য নয় যে কেউ চাইলে তাকে কিডন্যাপ করে নিজের কাছে নিতে পারে না। এ জীবন থাকতে সে কিছুতেই নিজেকে সাবের কাছে সঁপে দেবে না। সাবের যদি ওরাকে পেতে চায়, তবে সে যা পাবে তা হলো ওরার লাশ। সাবের ও হাসুমিয়া ওদিকে মাঝির সঙ্গে কি যেন কথা বলছে। ওরার সামনে আপাতত কেউ নেই। শরীরটা ক্লান্তিতে নুয়ে পড়েছে, তবু বহু কষ্টে উঠে দাঁড়ালো ওরা। ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল নৌকার পাটাতনের দিকে। পাটাতনের উপর দাঁড়িয়ে জলের দিকে তাকালো ওরা। তীক্ষ্ণ শুলের গতিতে বৃষ্টির ফোঁটা নদীর উপর আশ্রে পড়ছে। যদিও সে সাঁতার জানে, তবু একবার নদীতে পড়ে গেলে নিজেকে বাঁচানোর কোনো প্রকার চেষ্টা করবে না, ডুবে যাবে গহীনে। সাবের সঙ্গে দূরদেশে হারিয়ে যাওয়ার থেকে এভাবে হারিয়ে যাওয়া ঢের ভালো। ওরা নদীতে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দুটো হাত তার দুই বাহু আঁকড়ে ধরল। সাবের দূর থেকে ওরাকে এখানে দেখতে পেয়ে ছুটে এসেছে। আবারও শুরু হলো দুজনের মধ্যকার ধস্তাধস্তি। ওরা সাপের হাত থেকে মুক্তি পেয়ে নদীতে ঝাঁপ দিতে চাইছে, আর সাপের চাইছে তাকে ফিরিয়ে আনতে। ওর মুখে গামছা জড়িয়ে থাকার কারণে তার মুখ থেকে কেবল গঙ্গানের আওয়াজ আসছে।
তবে সাপের উচ্চস্বরে চিৎকার করতে করতে বলছে, না ওরা, আমি কিছুতেই তোমাকে ঝাঁপ দিতে দেব না। এই ঘটনা যতক্ষণে ঘটল ততক্ষণে আরশাদের গাড়ি এসে থেমেছে কাঠের বাড়ির সামনে। তার পিছু পিছু পুলিশের জিপটাও থামলো। পুলিশ এ বাড়িতেও কারোর বন্দী হয়ে থাকার আলামত পেল। সেই সঙ্গে পেল ভেঙে গুড়িয়ে দেওয়া কতগুলো সিম কার্ড। তবে এবারও বাড়িটা জনমানব শূন্য। কোনো মানুষ না দেখে পুলিশ আশত হলেও আশা হারাচ্ছে না আরশাদ। তার দৃঢ় বিশ্বাস ঠিকই খুঁজে পাবে ওরাকে। জ্যাকেটের পকেট থেকে রাশিয়ান পিস্তলটা বের করে নিল আরশাদ। কেন জানি বারবার মনে হচ্ছে ওরা আশেপাশে কোথাও আছে। নিজের প্রখর সিক্সথ সেন্সের প্রতি বিশ্বাস আছে আরশাদের। সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে সে। বাড়িটা থেকে বেরিয়ে এলো আরশাদ। প্রকৃতি ভীষণ তাণ্ডব শুরু করেছে। প্রবল বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। মেঘের গর্জনে কোনো কিছু শোনার উপায় নেই। আরশাদ পিস্তলটা হাতে নিয়ে বাড়ির পেছনের দিকে যাচ্ছে। ঠিক তখনই দূর থেকে অস্পষ্ট একটা চিৎকার ভেসে এলো। না ওরা, আমি কিছুতেই তোমাকে ঝাঁপ দিতে দেব না। সে ঠিক শুনল। ওরা নামটাই শুনল নাকি আবারও ছলনা শুরু করেছে? ওরা ঝাঁপ দিতে চাইছে কেন? কোথায় ঝাঁপ দেবে? একরাশ প্রশ্নে জর্জরিত হয়ে গেল আরশাদের মস্তিষ্ক। অশান্ত মনটাকে বহু কষ্টে সে চেষ্টা করছে শান্ত রাখার। এই মুহূর্তে ধৈর্যহারা হলে চলবে না। লম্বা লম্বা শ্বাস নিয়ে আওয়াজটাকে অনুসরণ করে এগিয়ে গেল আরশাদ।